বিশাল একটা বিজয় হয়েছে আমাদের। এই বিজয়ে আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক লাগানো হয়েছে। এইটা সাহেব একটা পেরেক লেগে দেন কফিনে, একই সাথে মোদিরে পাইরে ফেলার ব্যবস্থা করা হয়েছে। 2024-এর 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা গুমের পেছনে জড়িতদের বিচারের দাবিতে এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়াই করছি। সেই লড়াইয়ে বিজয় আসছে, প্রাথমিক বিজয়। প্রথম ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে। জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং টিএফআই টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন, এই সেলে গুম এবং নির্যাতনের 2 মামলায় মোট 30 জনকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে আছে ডিজিএফআই এর সাবেক অনেকগুলা পরিচালক এবং আর্মির, সেনাবাহিনীর উর্দি পড়া দুর্বৃত্তরা। তবে এই ঘটনা থেকে বাংলাদেশের মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে সেটা ধারণা পাওয়া গেছে। আমার দেশ এবং কয়েকটা সামান্য গণমাধ্যম ছাড়া কেউই সাবেক ডিজিএফআই এর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার খবরটাতে ডিজিএফআই শব্দটা পর্যন্ত ব্যবহার করেনি। সবার শিরোনামে ছিল শুধু হাসিনা আর সাবেক সেনা কর্মকর্তাদের নাম। দেখেছেন, ডিজিএফআই এর নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলে। এই জেনারেল ওয়াকার গুম খুনে জড়িতদের রক্ষায় আগামী নির্বাচনে সহায়তার আশ্বাস দেয়া বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা প্রস্তাব দিয়ে আসতেছিলেন। এমনকি কিছু মানুষকে সামরিক এলাকায় পিএনজি করেছে। পিএনজি মানে জানেন তো, পার্সোনা নন গ্রাটা, মানে এদের সেনানিবাসে ঢুকতে দেওয়া হবে না। ওয়াকার তো পারলে তার বোন কাটাল রানীর ক্ষমতা রাখতো। এখন ও যাই করুক, ব্যর্থ হবে। কারণ সে মিত্র হিসেবে বেছে নিয়েছে কালপ্রিটদের, দুর্বৃত্তদের, এবং তার মিশন হইতেছে দুর্বৃত্তদের রক্ষা করার। যাই হোক, আগে জেনে নি আসলে গুম সংক্রান্ত কি বিশাল অপরাধ হাসিনা আর তার দলবল করেছিল। এটা নিয়ে একটা ডকুমেন্টারি হয়েছে 1 ঘন্টার বেশি সময়ের, আপনারা পারলে দেখে নেন। আমি ওইখান থেকেই দেখাবো কিছু বিষয় আপনাদের উপযোগী কইরা। ওয়াকার কি কি ঝামেলা করেছে, কেন করেছে, আর ওয়াকারের জন্য কি অপেক্ষা করতেছে সেটাও আমরা এই আলোচনায় জানবো। আপনারা আয়নাঘরের কথা শুনেছেন না? মানে দেশে তো জেলখানা আছে, তাহলে আয়নাঘর কেন লাগে? আর আয়নাঘরে কারা ছিল? আয়নাঘরে ছিল গুমের শিকার হতভাগ্যরা। হাসিনার আমলে কয়েক হাজার গুম হয়েছে। গুম কমিশনে অভিযোগ জমা পড়েছে 1676টা। গুম কমিশনই বলে যে এটা একটা সামান্য অংশ, গুমের শিকার একটা বড় অংশই ঝামেলা এড়ানোর জন্য অভিযোগই করতে চায় না। শোনান এডিটর সাহেব কি বলে গুমের শিকার ব্যক্তিরা। ওই ওপেনলি ওইভাবে সাক্ষাৎকার দিব না, কারণ ওটা এভিডেন্স থেকে যাবে। আমার আজ হোক কাল হোক আমার তো আসলে পরেরটাও চিন্তা করা লাগবে, ফ্যামিলি আছে। এমনি তো অত্যাচারের শিকার হয়েছি, গুম ছিলাম, মিথ্যা মামলা নিয়ে জেলে ছিলাম, এখনো স্টিল নাও হাজিরা দিচ্ছি। ওই 16 সালে গুম হওয়ার কনসিকুয়েন্স এখনো বিয়ার করতেছি। আমার ফ্যামিলি স্টিল নাও সাফারার, আমার ক্যারিয়ার ধ্বংস, সবকিছু হয়ে গেছে। শুনলেন তো? তো জেলে নিতে হইলে তো একটা প্রসিডিওর লাগবে, আদালতে নিতে হবে, আপনি জামিনের আবেদন করতে পারবেন, উকিল নিয়োগ করতে পারবেন। সবার উপরে আপনার বিরুদ্ধে তো অভিযোগ লাগবে একটা, যে আপনি একটা অপরাধ করছেন, তাই না? প্রমাণ লাগবে। যার বিরুদ্ধে অভিযোগই নাই তারে কি করবে? যেমন ধরেন ব্যারিস্টার আরমান, সে তো কোনো অপরাধ করেনি। ব্রিগেডিয়ার আজমি, সে তো কোনো অপরাধ করেনি। হুম্মাম কাদের চৌধুরী, সে তো কোনো অপরাধ করেনি। তাদের তো জেলে দেওয়া যাবে না, গ্রেপ্তার করা যাবে না। তাদের রাখতে হবে এমন একটা কয়েদখানায় যেখানে দেশের আইন আদালত কিছুই কাজ করবে না, সব গায়েব করে দিবে। যারা হাসিনার শাসনের জন্য চ্যালেঞ্জ, তাদের জন্য আয়নাঘর। এবং এই আয়নাঘর করছে বাংলাদেশ রাষ্ট্রের বাহিনীগুলা। সেখানে পশুর মতো রাখতো মানুষদেরকে। আর আয়নাঘর একটা না, সারা দেশে ছিল 800 আয়নাঘর। দেখেন, প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল। আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800। সবচেয়ে বড় আয়নাঘর যেটা, সেটা ছিল ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে। এখানে কাউকে বছরের পর বছর আটকে রাখা হইতো, কাউকে কিছুদিন আটকে রাখার পরে মনে করা হইতো তারে আর বাঁচায় রাখা যাবে না, তাহলে হয় মাইলে ফেলা হতো, ক্রস ফায়ার সাজায়, অথবা মৃত্যুটাকে দুর্ঘটনা সাজায় দেখানো হইতো। শোনেন, নতুন যারা অফিসার সংযুক্ত হতেন র্যাবে বা র্যাব ইন্টেলে, তাদেরকে বলা হতো 2 একজন মোরগ নামাও বা প্যাকেট নামাও, গুলি করো। যখন ক্রসফায়ার বেশি সমস্যা হয়ে গেল আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে, যে এরা এটা নিতে পারতেছিল না আর এটা ক্রিটিসিজম, তখন ওরা বললো যে আরে আমরা বডি প্রডিউস করি কেন, নাই করে দিলি তো হয়, তাহলে তো কেউ বুঝবে না কি হয়েছে। তখন এটাই মুভ করলো ওরা। এটা একটা ডিসিশন ছিল। হাত পা বেঁধে চলন্ত ট্রেনের নিচে ফেলাই দেওয়া হইতো বা বাস ট্রাকের নিচে। চিন্তা করেন, এমন অনেক মৃতদেহ পাওয়া গেছে যাদের ট্রেনে কাটা পড়ছে, চেনা যায় না, অজ্ঞাত। দেখেন কি বিভৎস অবস্থা। এমন একজন বাইসা ফিরছে, গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলাই দিছিল, আল্লাহ বাঁচাই দিচ্ছেন। শোনেন তার মুখ থেকে। ওই আবদুল্লাহপুর আশুলিয়া রোড যেটা, সেখানে নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে। নামার পরে আমাকে কানে কানে বলতেছে, ভাইজান আমাকে ক্ষমা করে দিয়েন,
দেখেন, আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে। হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া হলো এবং আমি খেয়াল করতেছিলাম যে গাড়ি শব্দ আসতেছে, তো আমি তো তখন ধরে নিয়েছি যে আমি শেষ, আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পর মানে পড়ে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি। আমারে তুলে ধরে বলছে যে আপনি ভয় পাবেন না, আপনাকে তো আমরা রাস্তায় ফেলে দিয়েছি, কিন্তু গাড়িটা পাশ দিয়ে চলে গেছে। তবে আমি টের পাইছিলাম যে গাড়িটা যখন জোরে খুব রানিং এ আসতেছে, আবার যখন ফেলে দিবে ব্রেক শক্ত করে ধরে পাল দিয়ে টা করে শব্দ হয়, যেটা ঠিক সেই শব্দটাই আমার কানে আসছে। এইভাবে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া যেত ট্রেনে কাটা পড়া। রেলে কাটা পড়লে হয় কি, দায়ী কিন্তু কাটা মানুষ, কাটা পড়া মানুষ। বাংলাদেশের আইনে কারো দোষ হয় না, সেজন্যই ট্রেনের নিচে ফেলাই দিত। কাউকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ট্রেনের নিচে ফেলাই দিত, গাড়ির নিচে ফেলাই দিত। কি অবস্থা চিন্তা করেন। তো যদি ডেড বডি পাওয়া যেত তাহলে তো বিপদ। তখন তাদের নদীর মাঝখানে নিয়ে গুলি করে পেট চিরা কোমরে সিমেন্টের বস্তা বেঁধে ডুবাই দেওয়া হইতো। জিয়াউল হাসান নিজের হাতে এরকম মানুষকে মারছে। শুনেন স্বীকারোক্তি। যাওয়া শুরু হলো, আমরা ইয়েতে যাওয়ার পরে উনি ডেস্টিনেশনটা আগে থেকে বলেন না কোথায় যাবে, সাউথের দিকে যাবো। তো যাওয়ার পরে তারপরে বললো যে স্লো ডাউন। যখন স্লো ডাউন বললে তখন বুঝি যে এখন প্রক্রিয়া শুরু হবে। যখন কলের ভিতর দিকে তাকে তুলে নিয়ে আসে, সিমেন্টের বস্তা কিন্তু বাইরে থাকে স্যার। কলের মুখটা খুলে একজন করে তুলতেছে স্যার, সিমেন্টের বস্তা দিয়ে সে বেঁধে ফেলতেছে, মাথায় হচ্ছে হাঁটু বরাবর আছে, হাঁটু বরাবর আছে। বেঁধে পায়ের কাছে সিমেন্টের বস্তাটা তাকে একদম কর্নারে রাখছে। সেকেন্ড ম্যান স্যার পিলোটা দেয় স্যার, পিলোটা দিয়ে দেখছে সব। তাদের পছন্দের জায়গাটা হলো মাথা স্যার, মানে মাথার এখানে বা এই পাশে বালিশ থেকে তারপরে একদম 6 রাউন্ড ফায়ার করে। 2 রাউন্ড ফায়ারের প্রয়োজনে কখনো যদি কখনো তার মনে হচ্ছে কারো হাত কেটে গেছে, তখন বলতে পারছেন। ঢাকায় সুন্দরবনের দস্যুদের কাছ থেকে উদ্ধার করে একটা ট্রলার ব্যবহার করা হইতো এই কাজে। এইটা সাহেব দেখান সেই স্বীকারোক্তি। দস্যুদের কাছ থেকে উদ্ধার করার ট্রলার, যেটা জেনারেল জিয়াউল হাসানের টিম এটা এনেছিল, এবং পরবর্তীতে আমরা জেনেছি যে জিয়াউল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক মানুষকে ওখানে নিয়ে যাওয়া হতো রাতের গভীর রাত্রে। এই জায়গাটা এবং বন্দিরা থাকতো এখানে এই ডেকের উপরে, কোনো কোনো সময় তো ডেকের ভিতরে থাকতো। and then অফিসাররা, কারণ ডেকের ভিতরে রাধা করে দেখা গেলো মাঝে দেখেছিল এরকম হয়। ওরা সবই এখানে বা কেউ এখানে থাকতো। and then এখানে এনে শুট করে এখান থেকে ফেলে দিবে। ওখান থেকে পেট ফাটতেছে ওখানে কুইক অ্যাকশন। তার হচ্ছে গিয়ে এখানে যাওয়ার পরে এই যে মানুষটাকে শোয়ালেন, যাওয়ার পরে বাঁধার পরে তারপরে আপনার গুলি করে ফেলা দেওয়া হয়। এদিকে বাঁধার রশিটা রেডি থাকে, ওইদিকে সিমেন্টের বস্তার সাথে রশি বাঁধা রেডি। যেমন রশি বাঁধার থেকে সিমেন্টের বস্তা খুলে না যায়। তারপরে বাকি রশিটা এখন এটা কোমরের সাথে দিয়ে বাঁধা সবচেয়ে সহজ। that of any other places of the whole body. এখানে গুলি করে লোয়ার পোর্শন ধরে ফেলে দিল। কে ফেললো? জিয়া তো গুলি করলো। এখন জিয়াই ফেললো না সাথে আরো যে লোক ছিল তার কে ফেললো এটা আমার খেয়াল নেই। এখান থেকে করে ফেলে দিল। আবার কাউরে ইন্ডিয়া পাচার করা দেওয়া হইতো, যেমন সুখরঞ্জন বালিকে দেওয়া হয়েছিল, সালাউদ্দিন সাহেবকে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয়ভাবে। এইখানেই ধরা খাবে মোদি আর তার বাহিনী। এইসবের মধ্যে মূল ভূমিকা পালন করছে সেনাবাহিনীর কর্মকর্তারা। ওইখানে নিয়ে 2টা লোক আইছিল হুন্ডাই করে, বললো তোর পার করে দেব, তারপরে তুই ওই জায়গায় কতদিন থাকবি, আবার আমরা তো আবার ব্যাগ নিয়ে আসবো। ওরা আবার ওই দেশ থেকে কারা যেন আসছে স্যার, আপনার ওদের ইন্ডিয়ানরা আসছে, ওরা 2জনকে দিল, আমরা 2জনকে দিলাম। মানে ওরা 2জন বন্দীকে দিল, আপনাদের বন্দী 2জনকে ওদেরকে দিয়ে দিল। যাদেরকে হ্যান্ড ওভার করলো ওদেরকে নিয়ে আবার কি করলেন? ওদেরকে নিয়ে স্যার রাস্তায় 2জনকে স্যার ক্রস ফায়ার দিয়ে ফেলাই দিয়ে আসছে। দুর্বৃত্ত কর্মকর্তারা শুধু একটা প্রমোশন, কিছু টাকা পয়সা, কিছু ক্ষমতা, এটার লোভে এইভাবে খুনি হয়ে উঠছিল তারা। তাদের সৈনিক বৃত্তিকে তারা জলাঞ্জলি দিছিল। তারা সৈনিক ছিল না, তারা এখনো সৈনিক না। সেনাবাহিনী এদেরকে পালতে পারে না। আজকে ওয়াকার বলে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে। ও তো সেনাই না, ওই তো সৈনিকই না। মরাল কিসের নষ্ট হবে? ওরা রাখলেই তো সেনাবাহিনীর মরাল নষ্ট হবে।
ঢাকার আয়নাঘর ছিল ডিজিএফ এর আন্ডারে, ক্যান্টনমেন্টের মধ্যে। র্যাবের সেনা কর্মকর্তারা গুম আর খুনের কাজগুলো করছে, এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, সকল প্রমাণ জোগাড় করে মামলা করা হয়েছে। এইটায় ওয়াকারের পুচ্ছে আগুন ধরে গেছে এখন। কেন? কারণ ওয়াকার জানে এইভাবে ধরতে 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 তার ফাঁসি কা ফান্ডা আসতেছে, ওর গলা তো ফাঁসির দড়ি জ্বলবে। সে নিজেও তো 2024 জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভের বিরুদ্ধে সেনা নামাইছিল, তারা গুলিও করছে, মানুষও মারছে, এর দায় তো ওয়াকারের। সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাইতে অস্বীকার করার জন্যই ওয়াকার তার আপারে বাঁচাইতে পারে নাই। এতে ওয়াকারের বিন্দু মাত্র কোনো ক্রেডিট নাই। এই ওয়াকার আয়না ঘরের সব এভিডেন্স নষ্ট করে ফেলছে। এভিডেন্স নষ্ট করা আর একটা অপরাধ। ক্যান্টনমেন্টের এলাকার মধ্যে যদি এভিডেন্স নষ্ট করা হয় আয়না ঘরে, কার সেটা দায়িত্বে পড়ে? তার জিম্মায় থাকা জেনারেল মুজিব পালাই যেতে দিচ্ছে, তারা গ্রেপ্তার করা হয়েছিল, রাখা হয়েছে ক্যান্টনমেন্টে, পালাই গেছে, কার দায় তাহলে? এই মুজিবের নামে ওয়ারেন্ট বাড়াইছে, এখন আশ্রয় দিছে পুলিশ আর আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্যান্টনমেন্ট গুলোতে, তাদের পালাইতে সাহায্য করছে। আরাফাতকে তো পালাইতে সাহায্য করছে ওয়াকার। আরাফাত ধরা পড়েছিল, নিউজ বাড়াইছিল, কেমনে পলাইলো? তারপরে আয়নাঘর ভিজিট করতে দিবে না ওয়াকার প্রফেসর ইউনুসকে, বাধ্য হইয়া দিছে। এই যে জেনারেল আকবর, যার নামে আজকে ওয়ারেন্ট বেড়েছে, সে গুম কমিশনে স্বীকার করছে, সাক্ষ্য দিছে, তাকেও পালাইয়া যাইতে দেওয়া হয়েছে। দেখান এডিটর সাহেব তার সাক্ষ্য দেখান। এই প্রসেসের পিকে প্রাইম মিনিস্টার্স অফিস, অনেক সময় ওনার পক্ষ থেকে ডিফেন্স অ্যাডভাইজার ছিল, তো উনিও মাঝে মাঝে ইন্টারফেয়ার করতেন, কথা বলতেন, আদেশ নির্দেশও দিতেন। সো আউট অফ দি ওয়ে আই ওয়েন্ট টু পিএম অ্যান্ড রিকোয়েস্টেড হার যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়ে গেছে, তার ছেলেটাকে এটা করা হয়েছে, এটা খুব এটা দেখা উচিত, আমাদের ফ্যামিলিটা খুব ব্রোকেন অ্যান্ড হিজ রিলেটিভস হ্যাভ রিকোয়েস্টেড। আমি নিজে প্রিয়ামকে বলেছি, আমার সাথে মানে আমি 2 বার ওনাকে বলেছি, এটা আমার নিশ্চিত মনে আছে। ছেড়ে দিব না, ছেড়ে দিব না, মানে আমি দেখি কি করা যায়। অ্যাডভাইজারকে তুমি বলছো, আমি বলছি। এবং ওনার কি ক্ষমতা ছিল তখন ওটাকে সমাধান করার? অর্থাৎ ধরেন উনি চাইলে কেউ বের করে দিতে পারতো? পিএম চাইলে হবে না, মানে এটা উনি যা চাইবে তাই হবে। এইটাই তো প্রথম গ্রেপ্তারি পরোয়ানা না, এর আগেও গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে সেনা অফিসারদের বিরুদ্ধে, কাউরে গ্রেপ্তার করতে দেয় নাই ওয়াকার। সে বলে এতে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে। যুক্তির মায়েরে বাপ, নিজেরা নিজেদের সৈনিক বৃত্তিকে কলঙ্কিত করছে, নিজেকে নিছক একজন ঠান্ডা মাথার খুনি বানাইছে, তাতে মরাল নষ্ট হয় না। ক্যান্টনমেন্টের মধ্যে আয়না ঘর বানায় রাখলে মরাল নষ্ট হয় না। মোটা আজিজকে শেখ হাসিনার বডিগার্ডের ভাই কোটায় আর মোটা ওয়াকারকে জামাই কোটায় সেনা প্রধান বানাইলে মরাল নষ্ট হয় না। বিডিআরে 57 সেনা অফিসারকে ইন্ডিয়া খুন করাইলে মরাল নষ্ট হয় না। কয়েক মাইল দূর থেকে বিডিআর হেডকোয়ার্টারে কাউকে রক্ষা করার হিম্মত দেখাইতে না পারলে মরাল নষ্ট হয় না। ব্রিগেডিয়ার আজমিকে আয়না ঘরে আটকায় রাখলে মরাল নষ্ট হয় না। আর তারে যে বছরের পর বছর যেই সৈনিকেরা পাহারা দিছে, তারা দেখে নাই একজন নিরাপরাধ চৌকস উচ্চ পদস্থ সেনা অফিসারকে বিনা আইনে এইভাবে বন্দি করে রাখা হয়েছে, তাদের মরাল নষ্ট হয় নাই? তারা কথা বলে না এটা নিয়ে তার পরিবারের সাথে, তার বন্ধু বান্ধবদের সাথে, তার কলিগদের সাথে? নারায়ণগঞ্জে কন্ট্রাক্ট কিলিং করে 7 জনকে মাইরা শীতলক্ষায় ভাসায় দেওয়া মরাল নষ্ট হয় নাই সেনাবাহিনীর? আবদার ধরিছে মার্শাল কোর্টে বিচার করতে হবে। কেন জানেন? মার্শাল আইনে গুম কোনো অপরাধ না, তাই মার্শাল কোর্টে বিচার করলে সবাই খালাস পেয়ে যাবে। চিকনা বুদ্ধি আছে ওয়াকারের, শুধু বুড়ি মোটা না, মাথার বুদ্ধিও চিকনা আছে। কর্নেল ফারুক, মেজর ডালিমকে মার্শাল কোর্টে বিচার করা হয়েছিল। অপরাধ করলে বিচার হবে বাংলাদেশের আইনে। গত 15 বছরে সেনাবাহিনীর মরাল কি ঘুমাইতেছিল? ওয়াকার জানে কই তার বিপদ, তাই সে আমাদের পিছে তার কুত্তা আর পোত বালকদের লাগাই দিছিল। এক পোত বালক তো তার হিরো বানায় আল জাজিরায় স্টোরি করেছে, আর আরেক পোত বালকের সাক্ষাৎকার দেয় ওয়াকার। এক সময় তো ওয়াকারের নিয়ে কিছু কয় যেত না, টাকা পয়সা ছড়ায়, বট বাহিনী লাগায়, এইসব পোত বালকদের দিয়ে ক্যাম্পেইন করায় নিজের বিপ্লবের হিরো বানায় ফেলেছিল। থাইল্যান্ডে গেছিল এই 2 পোত বালক একই টাইমে, পেমেন্ট আনতে গেছিল কিনা কে জানে, জিগান। আমি শুনেছি ডিজিএফআই পেমেন্ট দিছে, থাইল্যান্ডে নিয়েছে, তবে ওইটাই লাস্ট পেমেন্ট। ডিজিএফআই ওই ফান্ড জয় বাংলা হয়ে গেছে। এটা সিম্পল লজিক বা যুক্তি বুঝেন। হাসিনা বা আওয়ামী লীগ যদি একজনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়, তাহলে সেটা কে কে হবে? তালিকা করলে আমার নাম তো 1 থেকে 5 নম্বরের মধ্যে থাকবে। হাসিনা নিজে আমার নাম কইছে না, 1 বার না 2 বার কইছে। সে আমার মাইরা ফেলাইতে বলছে, তার বক্তব্যে বলছে না শ্বশুর বাড়ি পাঠায় দিতে। আর ওদিকে সেই কি পিনাক ভট্টাচার্য, ও কিন্তু ভট্টাচার্য না, ও কিন্তু হিন্দু থেকে মুসলমান হয়েছে। ও জামাত ইসলামের নেতার মেয়েকে বিয়ে করেছে। ও এখন ও ভট্টাচার্য লেখে কিভাবে?
ও তো ধর্মান্তর হয়ে গেছে। এটা তো কোনো আশা নাই, কোনো মিডিয়াতে জানতে হবে তাই সোর্সটা। না কেন, ওর শ্বশুরবাড়ি তো মানুষই যতদূর সম্ভব বোধহয় ত্রিশাল বা টাঙ্গাইলে না, জামাতে ইসলামের নেতা না, জামাতে ইসলামের নেতা কিন্তু তার মেয়েকে তো এই বিদ্রোহের সাথে বিয়ে দেবে না, নিশ্চয়ই তার মুসলমান বানাইছে। এই যে সুশান্তের সাথে শরীফ আজাদ ডাক্তার আইজু নামে লাদায়, সে তো আমাকে খুন করার আহ্বান জানাইছে। শোনান এডিটর সাহেব। পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি, ইফ ইউ কিল সামওয়ান you don't need to death penalty, maybe life in the prison 10 years 12 years। ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই? পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে? অ্যাসাইলাম মারা একটা কুকুর এখানে বসে আছে, এই কুকুরটা গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ পেনাল্টি হবে না, লাইফ ইন দ্য প্রিজন। আই এম চ্যালেঞ্জিং, আই এম সরি। শুনিছেন? আচ্ছা এডিটর সাহেব আবার শোনান তো, হাসিনা আমাকে নিয়ে কি কইছে দুইবার, এটা শোনান। আমরা সব জানি এবং আমরা যত কিছু করার আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা করবো, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা করবো। আমরা আওয়ামী লীগ তো আমার বিরুদ্ধে মিছিল করে প্যারিসে আইসা, ইন্ডিয়ানরা আমার পছন্দ করে, আমার বিরুদ্ধে তো ইন্ডিয়ানরা পর্যন্ত কন্টেন্ট বানায় গালাগালি করে আমার পোস্টে আইসা। দেখেন তো নাস্তিক যেগুলো আছে সব কয়টা তো আমার গেলায়, তাই না? বাম যেগুলো আছে সেগুলো তো আমার গেলায়, তাই না? তো তাইলে বাম, ইন্ডিয়া, আওয়ামী লীগ, হাসিনা, নাস্তিক, এই যে গ্র্যান্ড একটা অ্যালায়েন্স, এইগুলো তো আমার শত্রু ঘোষণা করছে। তার মানে আমি গ্রেটার আওয়ামী ইন্ডিয়া যে শক্তি তার বিরুদ্ধে দাঁড়ায় ফাইট করি। আমার চাইতে বড় অ্যান্টি আওয়ামী আর ভারতীয় আগ্রাসন বিরোধী ভয়েস কয়টা আছে? সারা দুনিয়ায় ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করেছি, সাকসেসফুল আন্দোলন করেছি। তার মানে আমার পিছে যারা লাগে তাদের ফুয়েল কই থেকে আসে এটা বুঝেন এবার। সব কয়টা ইন্ডিয়ান লেসপেন্সার, এদের মিশন আমারে থামায় দেওয়া, পারে নাই? হ্যাঁ, পারবেও না ইনশাল্লাহ। কারো রাজনীতিটা পরিষ্কার থাকলে তারা থামানো যায় না, এটা তো সহজ কাজ না। যাই হোক, এই ওয়াকার আওয়ামী লীগরে মাঠে নামাইছে, তো সেনাবাহিনী একটা আওয়ামী লীগরে ধরছে, এটাও ধরে নাই। আওয়ামী লীগের মিছিলের পাশ দিয়ে আর্মির গাড়ি যায়, ভিডিও আছে। সেনাবাহিনী প্রেস কনফারেন্স করে, সেখানে হাসিনার গোয়াচাটা সাংবাদিকরা প্রশ্ন করে, বিদেশ থেকে ইউটিউবাররা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করে, আপনারা কি করতেছেন? আমি বলে দিই উত্তরে, সাংবাদিকের বাচ্চা বালটা করবে আমাদের। আর সেনা অফিসার যে উত্তর দেয়, গাইগুইকেরা উত্তর দেয়, আপনারে কইতেছি এইসব প্রশ্নের বালসালের উত্তর দেবেন না। ওই সাংবাদিক তো কখনো প্রশ্ন করলো না হার্পিক মজুমদার যে অস্ত্র হাতে যুদ্ধ করার কথা কইলো রাষ্ট্রের বিরুদ্ধে, এই ব্যাপারে সেনাবাহিনীর মতামত কি? জানেন না এই হার্পিক যে অস্ত্র ধরে যুদ্ধের কথা বলছে, একবার না একাধিকবার বলছে। আজ শোনেন একটা। আমি আবার আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম, গেরিলা প্রস্তুতি, এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু রাজনীতি করার সুযোগ নাই। আমরা দেখব যদি ভালোই কাজ হয় হবে, কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে, সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। আমার কথা স্পষ্ট, কোনো রাগঢাক নাই এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্তত পক্ষে কোনো উপায় দেখি না এবং সেটা আমরা করব। কইছেন এটা নিয়ে সাংঘাতিক হাসিনার গোয়াচাটা সাংঘাতিক। ওয়াকারের এখন একটাই চিন্তা, যেন বিচারের মুখোমুখি হইতে না হয়। তো ফাইনালি ওয়াকার কি করছে সেটা দেখি। এই জেনারেল পর্যায়ে শীর্ষ দুর্বৃত্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করায় খুবই গোসা করেছে জেনারেলরা, পেটমোটা জেনারেলরা। সেনাবাহিনীর টপ অফিসাররা জরুরি সম্মেলন বসছে আজকে যখন রেকর্ড করেছি। ওয়াকার সহ 56 জন জেনারেল এই যে আইসিটি যে আদেশটা করছে, যে আদেশ জারি করছে, তীব্র প্রতিবাদ জানাইছে। পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে। প্রাক্তন সেনা প্রধানদের আর্মি হেডকোয়ার্টার ডাকা হবে জানা গেছে এবং প্রাক্তন সেনা প্রধানরা কেউ যাবেন না ওইখানে। এবং এটা নিয়ে যদি কিছু করতে চায় ওয়াকার, তবে প্রফেসর ইউনূসকে আমি বলবো জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করার জন্য। ওয়াকার সেনাবাহিনী ইনস্টিটিউটটার এই খুনি জেনারেলদের রক্ষায় নামাবে, এই তার খায়েশ। সে মনে করে তাইলে আসলে সেও রক্ষা পাবে।
আমি আজকে কয়ে দিলাম, সেনাবাহিনী এটা করতে গেলে ধ্বংস হয়ে যাবে। এই গুম যারা করছে তাদের সন্তানদের কান্না শোনেন নাই? এডিটা সাহেব শোনান। আর একটা শোনান। আমার বাবাকে আমি একবারও দেখি নাই। আমার বাবাকে আমার খুবই দেখতে ইচ্ছে হয়, কিন্তু আমার বাবাকে আমি দেখতে পাই না। যখন আমি আমার স্কুল যাই তখন আমার বন্ধুরা তার বাবার সাথে যায়, আমি আমার বাবার সাথে ঈদ করতে পাই না। ঈদে সবাই তার বাবার সাথে মেলাতে যায়, আমি করতে পারি না। সবাই সবার বাবার সাথে মার্কেটে যায়, জামা কিনতে, তা আমি পারি না। কেন? সরকারের কাছে আমার একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দেয়। আমি আমার বাবাকে দেখতে চাই। আমার বাবা ছাড়া আমার ভালো লাগে না, আমি আমার বাবাকে দেখতে চাই। আর একটা শোনান। এই গুমের শিকার সেই হতভাগ্য পরিবারদের অসহায় এতিম সন্তানদের শপথ, সব কয়টারে ফাঁসিতে ঝুলানো হবে, কাউকে ছাড়া হবে না। এই ভয়ানক আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা আছে তাদের একটাকেও ছাড়া হবে না। এই কান্নার কাফারা আমরা আদায় করে ছাড়বো একদিন না একদিন। ইনকিলাব জিন্দাবাদ।